পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। আপনাদের সাথে আছি আমি পশি। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। বুড়ো কুচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ের সঙ্গে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, আল্লাহ একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিনিয়ে গলায় বলল। পদ্ম শুনল না, সে অনবরত কথা বলেই যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এ আপা, লিখন ভাইকে ফেরত চিঠি দিবে না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কোথায় পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে। কেটে গেছে 4 মাস। শুকনো চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে, গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা। দিনরাত পড়তে হচ্ছে। সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে খাটে এসে বসে, নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখর্ষি নিয়ে ভাবে কারো কথা। সে যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তলঙ্গের গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চতুর্থাংশ পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে। পদ্মজাকে খাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো, আপা। পদ্মজা তাকালো। বল কি? তারপরই উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বসল। না, আম্মার কিছু হয়নি। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাই কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এজন্য শরীরে এত অশান্তি। দুর্বল হয়ে পড়েছে। আব্বাকে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো শুনবে না? আচ্ছা। দুজন নদীর উপারে তাকালো। অতিথি পাখির মেলা সেখানে। রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকলানিতে একাকার এলাকা মুখরিত। ওপার থেকেও শোনা যাচ্ছে, কোথেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাস শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় তুইও দেখ। প্রান্ত দূরে চোখ রাখল। সকালে ঘন কুয়াশার ডবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকলানি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশের অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। ঠোঁট উতরে বলল, আচ্ছা, তোরা এইখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ঘুরে তাকালো। প্রান্ত হাসিমুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বললেন, তোর মাই আমার লগে কাইজ্জা করব। আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন। ছেলে নেই বলেই হয়তো
প্রতিটা বাবা মায়ের একটি ছেলের আশায় থাকে। হেমলতা পরপর 3টা মেয়ে জন্ম দিলেন। এই নিয়ে মুর্শিদের কখনো অভিযোগ করেনি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, ভিক্ষুকের ছেলে বলে তার রাগ হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ছাপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যতাটা নাড়া দিয়ে ওঠে। মুর্শিদ 2 হাত বাড়িয়ে দেয় অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই, মুর্শিদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মুর্শিদ কাঠখুট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, তোদের জন্য লাইগা চাদর আনতাম না সোয়েটার। কথাটি শুনে পদ্মজা দারুণভাবে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থায় তাই হলো। খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ু কোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি নির্ভরণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ডুব গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মুর্শিদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহের ঘটনা। মধ্যরাতে রমিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে আনন্দপুরে। সে কি তুলকারাম তাণ্ডব! মেয়েটিকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো আনন্দপুর ঘোরানো হয়েছে। আর মেয়েদের পরিবারকে মাতব্বর সমাজ থেকে বিচরিত করেছেন। পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস। ইদানিং মুর্শিদ পদ্মজাকে নিয়ে দুটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান। সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন মুর্শিদ। প্রেমা খেজুরের রস দেখেই বলল, আম্মা, পায়েস খাবো। হেমলতা সমর্থন করলেন, আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির উপর সূর্যের মিলন আলো ছড়িয়ে পড়েছে। আলোতে তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসে পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটা যে একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দের। পায়েসের জন্য তো নারিকেলের দরকার, তাই মুর্শিদ নারিকেল গাছে উঠছেন। আচমকা পদ্মজা প্রশ্ন করলো, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই। কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যান বারান্দায়। আজ স্কুল যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বললে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবে বোধ হয়, এজন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন তাড়াহুড়া করে বাড়ি থেকে দ্রুত বের হয়। পূর্ণা উঠোনেও কনকনে শীতটা রয়ে গেল। দুজনের গায়ে মুর্শিদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মুর্শিদের হাত থেকে সোয়েটার পেল, তখন আর আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মুর্শিদের সামনে হাউমাউ কেঁদে দিল। তার কান্না মুর্শিদের হৃদয় স্পর্শ করে। কিন্তু মুর্শিদ নিজের অহংকার বোধের তাড়নায় দুর্বলতা প্রকাশ করেন না। পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন অনেক রাতে। পূর্ণা হাঁটার মাঝে বলল, আব্বার পছন্দ ভালোই, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধানক্ষেতের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাছি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখন ভাই। পদ্মজা নিঃশ্বাস এলোমেলো হয়ে পড়ে। মুহূর্তে বুকের মাঝে তাণ্ডব শুরু হয়।
পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে। লিখন ব্যস্ত পায়ে এদিকেই আসছে। তার পাশে 4 ফুট উচ্চতার মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। রুদ্রশ্বাসে পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে। পূর্ণা অবাক হয়, কিন্তু এই নিয়ে রাগ করল না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপিয়ে বিরতিহীনভাবে, তার চাহনি বিক্ষিপ্ত, হৃদয় অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্ক, তার রূপ নিয়ে প্রকৃতির উপর ঝেঁকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে। মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তীব্রতা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। লিখন এক হাতে তালু দিয়ে আরেক হাতে তালু ঘষে উত্তপ্ততা সৃষ্টি করে। ভীষণ ঠান্ডা লাগছে। তখন পদ্মজা এত দূরে হাঁটছিল যে মনেই হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এই পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে, ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনিয়ে গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে। উনি আশেপাশে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে? পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সঙ্গে কথা বলেও লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পায়, কিন্তু এইবার আর পদ্মজাকে আগে থেকে বলবে না। সে উত্তেজিত হয়ে ভাবছে, লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে, কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয় হাত। তখন পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি। সে দ্রুত ওনার ঘুমটা চোখ অবধি টেনে নিল। ভয়ে লজ্জায় তার সর্বাঙ্গে কাঁপন ধরে গেছে। লিখনের পাশ কাটার সময় পুরুষাসী কণ্ঠটি ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবু কেন যেন দাঁড়িয়ে গেল। লিখন 2-1 পা এগিয়ে আসে। পূর্ণা ঠোঁট চিপে সেই দৃশ্য দেখছে। লিখন উসখুস করতে শুরু করে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। লিখন হতভম্ব হয়ে অবাক চোখে শুধু চেয়ে রইল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করে অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠিটি হাতে নিয়ে বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। কথাটি শুনে লিখনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। পূর্ণা চিঠি নিয়ে দৌড়ে ছুটে যায় পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা থমকে উঠল। কী কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবিস না? পদ্মজা কাঁদো কাঁদো সরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা আশপাশ তাকিয়ে দেখল কেউ আছে নাকি। সত্যি কেউ দেখে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে। পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। হঠাৎ দৃষ্টি আতঙ্কের কারণে চিঠির কথা আর পদ্মজাকে বলা হয়ে ওঠে না। গোধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারিঘরের ডান দিকে যায়। 2 মাস আগে মুর্শেদ এদিকে সব
ঝোপজঙ্গল সাফ করে টমেটো ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন। মুর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছেন। হেমলতা ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। বাসন্তী নামক মানুষটিকে কে কারণে ত্যাগ করলেন মুর্শিদ জানতে ইচ্ছে করলেও হেমলতা এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না। তবু এতটুকু বুঝেছেন মুর্শিদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসার তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেছেন। তবে হেমলতা জানেন মুর্শিদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও মেনে নেয়নি। তা নিয়ে মাঝে মধ্যেই খোঁচা দেন। এত অবিশ্বাস মানুষটার। পদ্মজার সাবধানে ক্ষেতের মধ্যখানে গেল। টমেটো ছিঁড়তে গিয়ে মনে পড়ে গেল তার লিখনের কথা। মনে মনে ভাবল, কেন এসেছিলেন উনি? কী বা করতে চেয়েছিলেন? যেন ব্যাকুল হয়ে হয়ে উঠল পদ্মজার মনটা। আপা, একটা কথা বলি। হঠাৎ চমকে পেছন তাকালো পদ্মজা। হঠাৎ পূর্ণার আগমন ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো। বলল, করব না। পূর্ণা লিখনের দেয়া চিঠিটি দেখিয়ে বলল, লিখন ভাইয়ের চিঠি। পদ্মজা ছু মেরে চিঠিটি নিল। তার এহেন ব্যবহার পূর্ণার অবাক হলো বটে। সেই সঙ্গে মনে মনে খুশিও হলো বোনের আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির বাজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখেছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাস একটুও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অনন্তপুরে প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সঙ্গে বিয়ে দেন। উনি কথা দিলে আরেকটু নিশ্চিত হয়ে পড়ব। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ভুল ত্রুটি মার্জনা করো। এতে লিখন শাহ। বাড়ির সবাই ঘুমোয়। পদ্মজা চুপি চুপি উঠে বসে পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয়ই ঝিরিঝিরি বিন্দু জমেছে। এরপর ভোর রাতে টিনের চালে শিশিরকণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজার হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ আদায় করে 4 ভাই বোন পড়তে বসে। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনা ছুতোয় পদ্মজা ঘরের ভেতর চলে গেল। রাতের লেখা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল জানালার বাইরে। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষ। অভ্যাসগত ঘাটে যায় পদ্মজা। হাতের মুঠোয় 3টে চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমাপ্রান্ত বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। সামনে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। সব কিছু অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফেরে। নৌকায় লিখন আর মগাম। আকস্মিক ঘটনায় পেয়ে চমকে উঠে পদ্মজা। পালানোর মতো শক্তিটুকু পেল না। এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব 9।
দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট একটা শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।